আফগানিস্তানের কোচ সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট ট্রট গতকালকে একটা ভুল করছেন। মানে সবাই এটা নিয়ে খুব মজা নিচ্ছে। উনি প্রেস কনফারেন্সে বলছেন যে বাংলাদেশ তো কয়েকবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ফলে তাদের বিপক্ষে খেলতে গেলে যথেষ্ট শক্তি নিয়ে খেলতে হবে, এই টাইপের কিছু একটা বলছেন। পাশ থেকে মিডিয়া ম্যানেজার বলছে যে না না, বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হয় নাই। উনি বলছেন না, আমি 50 ওভার ক্রিকেটের কথা বলছি, 50 ওভার এশিয়া কাপ ওটা তো ওরা জিতছে। তখন মিডিয়া ম্যানেজার আবার বলছে যে না, 50 ওভারও জেতে নাই কখন। জোনাথন ট্রট খুব বিরক্ত হয়ে নিজের প্যাডে বা ফোনে গুগল সার্চ করে হতভম্ব হয়ে গেছেন যে না, বাংলাদেশ তো আসলে কখনো চ্যাম্পিয়ন হয় নাই। উনি দুঃখ প্রকাশ করে বলছেন যে আসলে আমি দুঃখিত, আমি ভাবছিলাম বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আমি ট্রটকে একটু নিশ্চিত করতে চাই, আজকে ট্রটকে নিশ্চিত করতে চাই আপনি ভুল করেন নাই। আপনি ভুল করেন নাই। আপনি যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন মনে করছেন, এই জিনিসটাকে আসলে গুগল, মিডিয়া ম্যানেজার, ডাটা, স্ট্যাটিস্টিক্স, রেকর্ড কোনো কিছু আপনাকে সঠিক তথ্য জানাতে পারবে না। আপনি যেটা জানতেন ওইটাই ঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। হ্যাঁ, খেলার মাঠে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। 3বার এশিয়া কাপ ফাইনাল খেলছে খুব অল্প সময়ের ব্যবধানে। খেলার মাঠে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। দেখেন, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার বয়সও হয় নাই। অল্প কয়েকদিন আগে আমরা সিরিয়াসলি ক্রিকেটে ঢুকছি, ফলে আমরা এখন চ্যাম্পিয়ন নাও হইতে পারি এখনো পর্যন্ত, বা হইতেও পারতাম, কাছাকাছি গেছি দু একবার। কিন্তু কেন আমরা চ্যাম্পিয়ন? আমি কেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন বলতেছি? কেন আমি বলতেছি? জোনাথন ট্রট যা জানেন সঠিক জানেন। সেটা হচ্ছে আমাদের দেশের যে ক্রিকেট ভক্ত এবং আমাদের দেশের যে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, ক্রিকেট নিয়ে যে বোঝাপড়া, সেটাকে আমার মনে হয় যে আমরা আসলে এই জায়গাটা চ্যাম্পিয়ন। এবং সেই জিনিসটাই আসলে জোনাথন ট্রটের কানে গেছে। জোনাথন ট্রট দেখছেন যে এই দেশের মানুষ খুব সামান্য জয়, উনি তো আর বুঝতে পারেন না এটা সামান্য জয়। এই দেশের মানুষ রাস্তায় নেমে আসে, রং খেলে, টিএসসি তে হইচই করে, মিছিল করে, তার মানে উনি ধরে নিয়েছেন ওরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন। এই জানাটা আপনার সঠিক। আমরা ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন। সেইটা কিভাবে একদম ইতিহাসের শুরু থেকে আমরা ট্রফি ছাড়া আমাদের দর্শকরা চ্যাম্পিয়ন, সেটা আজকে একটু বলবো। শুধু ট্রটের উদ্দেশ্যে না, আমরা আমাদের উদ্দেশ্যেও বলবো যে আমরা কেন, আমি মনে করি বিশ্বের সবচেয়ে সুন্দর দর্শক গোষ্ঠী। ছোটখাটো ত্রুটি আমাদেরও আছে, ছোটখাটো টক্সিসিটি আমাদের দর্শকের মধ্যে আছে। বিশেষ করে ফেসবুক যন্ত্রটা আসার পরে, ফেসবুক অ্যাপটা আসার পরে আমাদের ভিতর থেকে একটি টক্সিসিটি বের হয়ে আসে। সেটাকে যদি আপনি বাদ দেন, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর দর্শক, ক্রিকেটের অন্তত বিচারে সবচেয়ে সুন্দর দর্শক গোষ্ঠীর একটা, এবং চ্যাম্পিয়ন বলা যায়। সেই চ্যাম্পিয়নশিপটা আজকে প্রুভ করবো একটু। আসেন দেখেন, শুধু জোনাথন ট্রট না, সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ক্রিকেট যত না ক্রিকেটারদের পারফরমেন্সের জন্য পরিচিত, তার চেয়ে বেশি, অনেক বেশি, অনেক বেশি দর্শকের আচরণের জন্য পরিচিত। সেই আচরণটা কি? সেই আচরণটা হচ্ছে দর্শকের সেলিব্রেশন, দর্শকের উদযাপন, দর্শকের যে উন্মাদনা, যে সমর্থন করে যাওয়ার প্রবণতা, এগুলোই তো আসলে সারা পৃথিবীর কাছে বেশি পৌঁছায়। মাঠের খেলার খবর আপনি যতই বলেন যে ট্রট দুদিন আগেও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেন, তারপরে মাঠের খেলার খবরের চেয়ে বেশি পৌঁছায় মানুষের কাছে এই উন্মাদনাটা, এই চেহারাটা, এই যে লাল সবুজ আনন্দের চেহারা, এটা বেশি পৌঁছায়। এবং এগুলো কথার কথা না। আপনার মনে হতে পারে যে দাদা বোধহয় খুব ভাবের কথা বলতে বসছে। না, একদমই না। আমাদের দর্শক কি পরিমাণে চ্যাম্পিয়ন, সেটা আপনি আমাদের ক্রিকেট হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন। আজকে যে আমাদের ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, আমরা যে একটা টেস্ট খেলুড়ের দেশ, এটা আমাদের চ্যাম্পিয়ন দর্শক গোষ্ঠী ছিল বলেই এটা বুঝছে। আমাদের আগের জেনারেশন বা তারা আগের জেনারেশন, তাদের সামনে কি ছিল? আমাদের সামনে তো তবু ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে। তাদের সামনে তো ওই অর্থে কোনো কোয়ালিটি ক্রিকেটই ছিল না। তারা কোয়ালিটি ক্রিকেট শুধু রেডিওতে শুনতে পেতেন। পরে যখন টিভি আসলো, টিভি আসার পরে কিছু কিছু ম্যাচ লাইভ দেখতেন। বেসিক্যালি টিভিতে শুনতেন, ওই অ্যাশেজ শুনতেন, ওয়েস্ট ইন্ডিজের খেলা শুনতেন, ভারত পাকিস্তান শুনতেন রেডিওতে। শুনে শুনে তারা ক্রিকেটটাকে ভালোবাসতেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশটা কোথায় হতো? ভালোবাসার বহিঃপ্রকাশটা হতো, মানে আমি যদি খুব নির্দয় ভাবে বলি, তাহলে খুব নিম্নমানের ক্রিকেট দেখতে তারা স্টেডিয়ামে আসতেন এবং স্টেডিয়ামে এসে একটা উন্মাদনা প্রকাশ করতেন। সেটা শুধু তখনকার জাতীয় স্টেডিয়াম, এখনকার জাতীয় স্টেডিয়াম মানে গুলিস্তানে যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে তা না, সারা দেশে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, দেশের বিভিন্ন প্রান্তে। ধরেন এমসিসি খেলতে আসছে বাংলাদেশে, এমসিসির সঙ্গে খেলা হচ্ছে গিয়ে রংপুরে, সেখানেও লোক ভিড় করে আসতেছে। ওকে, এমসিসির হয়ে হয়তো দু চারজন তারকা খেলতেছে, তো হায়দ্রাবাদ ব্লুজ, হায়দ্রাবাদ ব্লুজের হয়ে তো
ওরকম বড় কোনো তারকা সব সময় আসতেন না, কোনো কোনো সময় আসতেন, বড় বড় তারকারাই আসতেন, সন্দীপ শর্মারা আসতেন, আবার বেশিরভাগ সময় কোনো তারকা নাই। তাহলে তারা হাজির হতেন কেন? শুধু ক্রিকেটের কারণে। এই যে ব্যাটটা দিয়ে বলটারে হিট করা, এটার যে সুইট আওয়াজ, এইটার যে অসাধারণ দৃশ্য, এই যে সব ক্রিকেটীয় সৌন্দর্য, শুধু এগুলোর টানেই হাজার হাজার দর্শক কাজ কর্ম ফেলে মাঠে গিয়ে উৎসব করত, রীতিমতো উৎসব করত। আগে একদিন একটা কন্টেন্টে মনে হয় বলছি যে বাসা থেকে দেখা যেত, বিশেষ করে এটা পুরোনো ঢাকার দর্শকরা এটা বেশি করতেন, এক মহল্লা থেকে হয়তো 100 জন একসঙ্গে খেলা দেখতে আসবে, ওই বিভিন্ন জনে বিভিন্ন আইটেম রান্না করে নিয়ে, তখন তো 3 দিনের ম্যাচ হতো মূলত, সারা পৃথিবীতেই তো লিমিটেড ওভার ক্রিকেট ওইভাবে তখনও জমজমাট হয় নাই বা শুরুই হয় না কেমন, ওই 3 দিনের ম্যাচ দেখার জন্য রীতিমতো খাবার টাবার নিয়ে এসে, পুরোনো ঢাকার যেসব বিখ্যাত খাবার, তেহারি বিরিয়ানি এগুলো নিয়ে এসে সামিয়ানা পেতে, ওখানে চাদর টাদর পেতে ওই গ্যালারির ওখানে খাওয়া দাওয়া উৎসব, মানে যেগুলো আজকাল আপনারা নিউজিল্যান্ডের মাঠে দেখেন, শ্রীলঙ্কার মাঠে দেখেন। হ্যাঁ, আমাদের এরকম গ্রিন গ্যালারি ছিল না, স্টিল এই পাথরের গ্যালারিতেই তারা ফুল ফোটাতেন। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আনছে। আমাদের ক্রিকেটারদের অবশ্যই লড়াই ছিল, অবশ্যই ক্রিকেটারদের দারুণ লড়াই ছিল, সেই লড়াইটা যথেষ্ট ছিল না। আমরা ক্রিকেটে যে লেভেলে পারফরমেন্স করছি, এটাতে আমাদের এলিট জায়গায় যাওয়ার কথা না, মানে টেস্ট স্ট্যাটাস পাওয়া বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সুযোগ পাওয়া, এটা পাওয়ার কথা না। শুধুমাত্র এমসিসি, হায়দ্রাবাদ এসব টিম আসছে, সঙ্গে এফসিসির অবজারভাররা আসছেন, এসে এই উন্মাদনা দেখছেন, দেখে মনে করছেন যে এরকম একটা বুভুক্ষ জাতি, এরকম একটা চ্যাম্পিয়ন দর্শক জাতি, এদেরকে এই সুযোগটা দেওয়া উচিত, এলিট লেভেলে খেলার সুযোগ দেওয়া উচিত। এবং তাদের হাত কারণেই আমরা শুধুমাত্র টেস্ট স্ট্যাটাস পাইছি, ওয়ানডে খেলার সুযোগ পাইছি, বিশ্বকাপ খেলার সুযোগ পাইছি। ফলে আমাদের দর্শকরা আদি চ্যাম্পিয়ন, সে আদি চ্যাম্পিয়ন। শুধু দর্শকের কথা বলবো, আমি একটু মানে একটু স্বজাতি টেনে কথা বলি, আমাদের যে সাংবাদিক গোষ্ঠী, তারাও তো আসলে দর্শকের অংশ। আমাদের এখানে সাংবাদিকরা কখনো দর্শক থেকে ডিটাচ হতে পারে নাই। সারা পৃথিবীতে যে নৈর্ব্যক্তিক সাংবাদিকতা, অর্থাৎ দর্শককে হিট করে কখনো কখনো কাউন্টার পার্ট করে দর্শকের সাংবাদিকতা করা, এটা আমাদের এখানে খুব একটা হয় নাই। আমাদের এখানে সাংবাদিকরা মূলত দর্শক খেলোয়াড় এদের মুখপাত্র। সেই জিনিসটাও কিন্তু করে উঠছে ওই রোমান্টিসিজমের কারণে। ওই যে দর্শকটা চ্যাম্পিয়ন, তাদেরই প্রতিনিধি হিসাবে একজন সাংবাদিকতা করতেছে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা শুরুটাই তো এইভাবে। বাংলাদেশে তো ক্রীড়া সাংবাদিকতা বলে আলাদা কোনো বিভাগই ছিল না। বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা কারা করতেন? কয়েকজন খেলোয়াড়, শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, কামরুজ্জামান ভাই বা এরকম যারা, ওনারা সারাদিন খেলতেন। এই যে রকিবুল হাসান, আমাদের সাবেক অধিনায়ক, সারাদিন খেলতেন, সন্ধ্যেবেলায় অফিসে যেতেন, মানে পত্রিকা অফিসে যেতেন, গিয়ে রিপোর্ট লিখতেন। আবার ওরকম দু চারজন আগল দর্শক কাম সাংবাদিক হয়তো ইকোনমি বিটে রিপোর্টিং করেন, কামাল ভাই বা এরকম যারা, মঞ্জু ভাই, ওনার সিরিয়াস কূটনৈতিক প্রতিবেদন। আমাদের লিজেন্ডারি সাংবাদিক যেমন গোলাম সারোয়ার বা এইসব সাংবাদিক, যারা মূলত পলিটিক্যাল রিপোর্টার, ইকোনমিক রিপোর্টার, কিন্তু ক্রিকেট পাগল, কি করতেন? বিকেল বেলা হলে একটু মাঠে গিয়ে খানিকক্ষণ খেলা দেখা, বা ফুটবল পাগল, ফুটবল দেখা, দেখে এসে নিজের কাজের পাশাপাশি নিজে হয়তো খুব সিরিয়াসলি কাজ করতেছেন, গিয়ে হয়তো সকালবেলা বঙ্গবন্ধুর ইন্টারভিউ নিচ্ছেন, ওই ইন্টারভিউটা কমপ্লিট করে খেলা নিয়ে একটু লেখা পাবলিশ করে দিলেন। এভাবেই তো আমাদের ক্রীড়া সাংবাদিকতাটা শুরু। ফলে সবকিছুই আমাদের দেশে, ক্রিকেটটা, ফুটবলটাও আজকে যেটুকু জায়গা আছে, এর পেছনে একটা চ্যাম্পিয়ন দর্শক গোষ্ঠীর ভূমিকা আছে। এখন চ্যাম্পিয়নদের কাছে শুধু উন্মাদনা করা না, আমি বলি যে আমাদের দর্শকের আরো কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, যেটা আসলে আমাদেরকে সারা পৃথিবীতে চ্যাম্পিয়নই করে দিচ্ছে। প্রথমত যে টক্সিসিটি শব্দটা বললাম, আজকাল আপনারা ফেসবুক বাবলের কারণে, ফেসবুক বাবল শব্দটা কেন বললাম, ফেসবুক আপনি আসলে সমাজ দেখতে পান না। ফেসবুকে আপনি দেখতে পান যে আপনার ফ্রেন্ড লিস্ট এবং আপনি যাদের ফলো করেন তাদের বিহেভিয়ারটা দেখতে পান। ফলে বাংলাদেশে যদি 8 কোটি লোক ফেসবুক ইউজ করে, এই 8 কোটি লোকের প্যাটার্ন আপনি আমি দেখতে পাই না। আমি দেখতে পাই আমার মতো লোকেদের আচরণ, আপনি দেখতে পান আপনার মতো লোকেদের আচরণ। ফলে আমাদের অনেকের মনে হয় যে আমাদের দেশের লোকেরা খুব টক্সিক হয়ে গেছে, মানে ক্রিকেট ফ্যানরা। আসলে চিত্রটা ওরকম না। আসল চিত্রটা তাহলে আপনি কোথায় বলবেন? একটু ফেসবুকটা অফ করেন, অফ করে যে কোনো খেলা, ধরেন এই যে আজকে রাতে তো আফগানিস্তানের সঙ্গে আমাদের খেলা, এবং মোটামুটি নিশ্চিত যে এই খেলায় খুব অতিমানবীয় কোনো পারফর্ম না করলে আমাদের এশিয়া কাপ আজকে রাতে শেষ। তারপরেও এই খেলাটা বয়কট করার কথা ছিল না, মানে লোকেরা কেন এই খেলা দেখতে কেন দাঁড়াবে? আপনি প্লিজ একটু বেরোন, প্লিজ একটু বেরোন, আমি আপনার নিশ্চয়তা দিচ্ছি, আজকে 8:30 খেলা, আপনি মোটামুটি 9টার দিকে
তখন তো বেশ গভীর রাত হয়ে যাবে, 9টা মানে কি শহরের লোকেরা তখন বাসায় গিয়ে ঘুমানোর কথা না, প্রত্যেকটা টিভি শোরুম চালু থাকবে আজকে। এই টিভি শোরুম গুলোর বন্ধ হয়ে যাওয়ার কথা 8টা 8:30টায়, এরা বন্ধ করতে পারবে না, মানুষের চাপে, কাদের চাপে, রিক্সাওয়ালাদের চাপে বা ওই ভবঘুরেদের চাপে। এরাও এই টিভি শোরুমের সামনে গ্যালারির মতো করে জড়ো হয়ে দাঁড়ায় থাকবে। আমি এই যে পান্থপথ একটা হসপিটালে আমার পারিবারিক যে কারোর অসুস্থতা হলে ওখানে ট্রিটমেন্টের জন্য যাই বা রেগুলার চেক আপে ওখানে যাই, হেলথ অ্যান্ড হসপিটাল আপনারা জানেন, ওটার নিচে একটা টিভি শোরুম আছে, টিভি বিক্রি করে। ওই জায়গাটায় বাংলাদেশে যদি খেলা থাকে লিফটের লাইনেও আপনি দাঁড়ানোর সুযোগ পাবেন না, এমন একটা অবস্থা হয়, লোকেরা তাকায় থাকে। এবং টিভি শোরুম ওয়ালারা ওখানকার যারা ম্যানেজার বা যারা কর্তা আছে তারা কখনো তারা নিরুৎসাহিত করে না। তারা খেলা থাকলে নিজেদের ডিউটি আর পার হয়ে গেছে, দেখা গেছে 12 ঘন্টা ডিউটি করে ফেলছে, তারপরেও শোরুম চালু রাখেন। প্রত্যেকটা শোরুমের সামনে আপনি কাউরান বাজার যান, যে জায়গায় যান, প্রত্যেকটা শোরুমের সামনে এই ভিড়টা আছে। প্রত্যেকটা হলে, এই যে হল গতকালকে পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন নিয়ে খুব ব্যস্ত ছিল। আপনি আজকে রাতে একটু হলগুলো ভিজিটে যান, গিয়ে দেখবেন সবাই পলিটিক্স ভুলে গেছে। এবং এই যে সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ টিমরে গালিগালাজ করছে, জাকেটরে গালি দিছে, অমুকরে গালি দিছে, তমুকরে গালি দিছে, এরাই আবার খুবই অভিমান বশত এবং গালিগালাজ করতে করতে টিভির সামনে বসে খেলা দেখতেছে। মানে যে একটা 4 কেউ মারতেছে, যে একটা 6 কেউ মারতেছে, সব রাগ অভিমান তুলে গিয়ে উঠে দাঁড়ায় উল্লাস করতেছে। এই জায়গাটা হয় আমরা ইউনিক, আমরা আসলে টক্সিক না। হ্যাঁ, কিছু টক্সিসিটি যেটা বললাম বা বলে দেখেন ওটা আমরা না। আমাদের যদি আপনার টক্সিক বলতে হয় তাহলে আপনার ভাবতে হবে যে আমাদের আশেপাশের যে দেশগুলোর ক্রিকেট দর্শক তারা কতটা টক্সিক। শুধু তো টক্সিক না, আপনি আশেপাশের দেশগুলোতে দেখবেন এদের দর্শকরা রীতিমতো হুলিগান, রীতিমতো সন্ত্রাসের মতো আচরণ করে। এই যে 2007 বিশ্বকাপে ইন্ডিয়া যখন ছিটকে গেল, ইন্ডিয়ান মহিরুহ সব খেলোয়াড়ের বাড়িতে দর্শক আক্রমণ করছেন। কেন ছিটকে গেলি? কই আমরা 2012 এশিয়া কাপে মার্জিনালি 2টা রানের জন্য এশিয়া কাপটা হারাইছি। কোন নাজিমুদ্দিনের বাড়িতে কোনো আক্রমণ হয়েছে? আমি নাজিমুদ্দিনের বাড়িতে আক্রমণ হোক এটা কখনোই চাই না, ঈশ্বর মাফ করুন। কিন্তু নাজিমুদ্দিনকে তাই দিয়ে যে নাজিমুদ্দিন ওই স্লো ইনিংসটা খেলছিল বলে আমরা 2 রানে হেরে গেছি, কেউ তো করতে পারতো। এটা তো মানে আপনি যদি ইন্ডিয়া বা পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান দলকে একাধিকবার লাহোরের বদলে করাচিতে ল্যান্ড করায়, মানে লাহোরে ল্যান্ড করলে তারা বিরাট বিপদে পড়ে যাবে, দর্শক রীতিমতো বিমানবন্দর ঘিরে রাখছে। করাচিতে ল্যান্ড করায় ওখান থেকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করে পাঠায় দেওয়া হয়েছে যাতে কেউ খুঁজে না পায়। এটা লাস্ট কোন সময় ঘটলো আমাকে ভুলে গেছে। বিভিন্ন ইভেন্টের পরে এটা ইন্ডিয়া পাকিস্তানের কমন সিনারিও, যে বিমান কোন বিমানে আসতেছে জানানো হয় না, আসার পরে লুকায় ফেলা হয়, প্রথম কিছুদিন তাদের বাড়িতে যেতে দেওয়া হয় না, প্রয়োজন ইন্ডিয়াতেই হোটেলে রাখা হয়, পাকিস্তানি হোটেলে রাখা হয়। এইসব দর্শক তো আছে। এর বিপরীতে আমার দর্শক কোনোদিন এত বড় বড় দুঃখের ঘটনা পাইছে কিছুই তো পাই নাই, আমরা কোনোদিন আনন্দের কিছু, বরং বারবার আমাদের হৃদয়টা ভেঙে গেছে। একদম কাছে গিয়ে 2012 সালে আমরা সবাই কাঁদছি, এই কান্নার রোল পড়ে গেছে পুরো শহর জুড়ে, পুরো দেশ জুড়ে, কিন্তু কেউ কারো গায়ে হাত দেয়নি, কেউ কোথাও একটা ইট মারে নাই। কোনোদিন আমাদের ক্রিকেটাররা যত খারাপ করবে যে এবারে এশিয়া কাপটা আমরা হয়তো বুঝতেছি যে বাচ্চাগুলো মাত্র শুরু করছে, এবারে টিমটাতে সত্যি সত্যি একটা নতুন টিম, এখানে লিটন আর মুস্তাফিজকে বাদ দিলে বাকি টিমটা কেবল টি-20 খেলা শিখতেছে। এই টিমটা এবার এশিয়া কাপে যা পারফরমেন্স করছে আমার কাছে খুব আনএক্সপেক্টেড না, মানে অ্যাটলিস্ট এদের ছুড়ে ফেলার মতন না। তারপর মানুষ তো প্রত্যাশা নিয়ে চেয়েছিল যে পরপর 3টা সিরিজ জিতছে, এশিয়া কাপে গিয়ে এরকম সে বাজে করলা, সেই শ্রীলঙ্কা যারা 2 দিন আগে তার মাটিতে গিয়ে সিরিজ হারাইছো তার এরকম বাজে করলা, তাহলে আসো বিমানবন্দরে আসলে তোমাদের মা, তাই তো হয় কোনোদিন হয়েছে? এই যে এতবার আমাদের টিম ব্যর্থতা নিয়ে বিমানবন্দরে নামে, সেই 1999 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন তো কোনো কিছু নিয়ে নামতে পারে নাই, হাতে করে একটা মেডেল একটা ট্রফি কিছু তো নিয়ে নামতে পারে নাই। কোনোদিন তাতে কেউ ঢিলও মারে নাই, টিমও মারে নাই, মনে মনে গালিগালাজ করে, ফেসবুকে গালাজ করে, অভিমান করে। আমি নিজেই কতবার ডিসিশন নিয়েছি আর খেলা দেখবো না, 2 দিন খেলা না দেখলে অসুস্থ লাগে, মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। এদেশের মানুষ এরকম, শুধু আমি না সবাই তাই। আপনি দেখবেন সারা দিন, এই যে আজকের দিনটা স্পেশালি এটা দেখবেন, সকাল থেকে লোকেরা চার দোকান অমুক জায়গায় তমুক জায়গায় ক্রিকেটারদের করেই ধুয়ে দিচ্ছে,
যে আফগানিস্তানের সঙ্গে আজকে খারাপ করবে, এদের খেলা জীবনে দেখবো না, অমুক না তমুক না, সব কটাকে দল দিয়ে বের করে দেওয়া উচিত। ওর প্রত্যেকটা লোক আবার একটু পরে গিয়ে লুকোচুরি করে ওই যে একটা মিম দেখেন না, হুমায়ুন ফরিদি আর কার যেন বোধ বাবু বলে, যে দুজনই বলতেছে যে ও জায়গায় যাবো না, কিন্তু শেষ পর্যন্ত দুজনে যে জায়গায় গিয়ে দেখা হচ্ছে, প্রত্যেকে গিয়ে আবার টিভির সামনে বসবে। এই বসার মধ্যে লজ্জা না, এটাই হচ্ছে আমাদের চ্যাম্পিয়নশিপ, এটাই হচ্ছে আমাদের চ্যাম্পিয়নশিপ। আমরা আমাদের টিমের প্রতি এতটা লয়, এতটা ভালোবাসি এদের। দেখেন আমাদের ক্রিকেটাররা বিপদে পড়লে, আমাদের খেলোয়াড়রা বিপদে পড়লে, আমাদের দর্শকরা ক্রাউড ফান্ডিং করছে, এরকম ঘটনাও আছে। আমি ঠিক বলতেছি না, কারণ যার যার জন্য করা হয়েছে তারা কেউ নেই, কেউ আছেন পৃথিবীতে, তাদের এটা তাদের জন্য ভালো হবে না জিনিসটা প্রকাশ্যে আনা, কিন্তু আমি তো জানি যে ক্রাউড ফান্ডিং করছে। আপনি একটা জিনিস, আরেকটা জিনিস বলেন যে আমি তো বলতেছি যে মিডিয়া হচ্ছে দর্শকের এক্সটেনশন, বাংলাদেশে। আপনি ইন্ডিয়াতে দেখবেন যে সচিন তেন্ডুলকার তখনও ক্যারিয়ারের পুরোপুরি শেষে না, এরকম সময় ইন্ডিয়া শীর্ষ পত্রিকায় হেডিং হয়েছে এন্ডুলকার, মানে টেন্ডুলকার এন্ড, এটা বোঝানোর জন্য নামটাকে বিকৃত করে ফেলেছে। আজ পর্যন্ত এত কিছু হচ্ছে, আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব কত রকম অন্যায় জড়াইছে, কত কিছু হচ্ছে, মানুষ তারে ত্যাগই করছে। বরং আমি যারা মনে করি যারা ত্যাগ করছে তারা ওরা বেশি ভালোবাসতো, সেই কারণে ত্যাগ করছে, যে তুমি ভালোবাসার লোক এইসব করলা, যাই হোক সেটা আলাদা আলোচনা। তা আজ পর্যন্ত দেখছেন কোনো একটা মিডিয়ায় সাকিবকে নিয়ে এরকম একটা কথা লেখা হয়েছে? এই যে সাকিবকে নিয়ে মিরপুরে অনেক কাণ্ড কারখানা হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, লোকেরা বলে সিকিউরিটি থ্রেট। আমি একটা সময়ও মনে করি নাই সাকিব যে সামনে এসে দাঁড়াতো ওরা ওই রাগ গুলো কেঁদে দিত, সাকিব আপনি আমাদের সঙ্গে এরকম করতে পারলেন, সাকিব আপনি আমাদের সঙ্গে এরকম করতে পারলেন। আমি নিশ্চিত আজকেই যদি সাকিবের ঢাকা শহরে এসে দাঁড়ায়, লোকজন ভিড় করে গিয়ে কেঁদে দেবে যে আপনি আমাদের সঙ্গে অন্যায় করছেন, আপনি আমাদের বিশ্বাস ভঙ্গ করছেন। এইটা হচ্ছে আমাদের কৃতিত্ব, আমাদের চ্যাম্পিয়নশিপ। এই জায়গাটা আমরা আসলেই আরেকটা প্রশ্নের কথা না বললে, চ্যাম্পিয়নশিপের প্রশ্ন যেহেতু বলতেছি, নিজেদের চ্যাম্পিয়ন দাবি করতেছি, সেখানে আরেকটা প্রশ্নের কথা বিশেষ করে বলা দরকার, মনে হয় সবচেয়ে বেশি করে বলা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রবাসী দর্শকরা। আমাদের প্রবাসী দর্শকরা দেখেন, আমরা খেলা দেখি, কিছুটা আর্থিক ক্ষতি তো হয়। রিক্সা ড্রাইভার ভাই যখন খেলা দেখেন, রিক্সা না চালায়, তার ওই সময়টা আয়ের ক্ষতি হয়, সবারই হয়, অ্যাটলিস্ট আরামের ক্ষতি হয়। কিন্তু প্রবাসীদের খেলা দেখা মানে কিন্তু একদম পেটের সঙ্গে, মানে রুটি রুটির সঙ্গে আপোষ করা। কিরকম, আপনার যখন একদিনের একটা খেলা দেখতে হয়, তখন তো আপনার অফিস কামাই করতে হয়। যদি আপনি ভদ্রস্থ চাকরি করেন, মানে হোয়াইট কলার জবও যদি করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যেসব জায়গায় আমাদের টিম সফরে যায়, সেখানেও তো অফিস থেকে ছুটি নেওয়া মানে বেশিরভাগ ক্ষেত্রে বেতন কাটা যায়। আমাদের এখান থেকে গিয়ে যারা হোয়াইট কলার জব করেন, তারা সবাই যে মান্থলি একেবারে অফিস করুন বা না করুন বেতন পাবেন ওরকম জব করেন তা না। এরা বেশিরভাগই দিন ভিত্তিক চাকরি করেন, যেদিন কাজ করবে না বেতন পাবা না, এবং সেটা স্যাক্রিফাইস করে আপনি দেখবেন মাঠ ভরায় ফেলে আমাদের লোকেরা। আমাদের বাংলাদেশ টিম পৃথিবীর যেখানে যাক সেখানে হোম গ্রাউন্ডে খেলে, মানে মাঠ জুড়ে হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ হচ্ছে ইংল্যান্ডে, কার্ডিফে, লর্ডসে, এইসব জায়গায় খেলা হচ্ছে, বাংলাদেশের দর্শক বেশি। কোথা থেকে যায়? ঢাকা থেকে যায় না, ওই জায়গার সমস্ত চাকরিজীবীরা, পেশাজীবীরা ছুটি নিয়ে, ফাঁকি দিয়ে, অসুস্থ বলে একটা দিনের বেতন স্যাক্রিফাইস করে এখানে চলে আসেন। শুধু তো একটা দিনের বেতন স্যাক্রিফাইস করা না, ওইসব জায়গায় টিকিটের দামও অনেক। আমাদের এখানে বসে মনে হয় যে প্রবাসী যারা আছেন সবাই খুব আয়েসে আছেন, সবাই হাতে আইফোন নিয়ে করে, নট নেসেসারি। ওখানে ওনাদের কাছে $10 অনেক বড় ব্যাপার, সেখানে এসব টিকিট কিনতে হয় $15, $20 দিয়ে, মানে ওনার একটা দিনের সংসার খরচও চলে যায়। কত রকম স্যাক্রিফাইস করে ওনাদের খেলা দেখতে হয়। এর সঙ্গে এর চেয়েও বেশি টিকিট দিতে হবে মধ্যপ্রাচ্যের দর্শকরা। মধ্যপ্রাচ্যের দর্শকরা দুই ভাবে এই অংশগ্রহণটা করে। এক হচ্ছে যদি মধ্যপ্রাচ্যে কোথাও আমাদের খেলা হয়, যেমন এই যে আরব আমিরাতে খেলা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আগাম প্রস্তুতি নিয়ে মালিকরে নানা রকম বলে চাকরি এবং ভিসা দুটোরই ঝুঁকিতে ফেলে এমিরেটসে চলে আসছে খেলা দেখতে। বাংলাদেশ টিমের কাছ থেকে দেখবে, একটু জাকের রে শট করতে দেখবে, একটু লিটন রে ব্যাট করতে দেখবে, একটু মুস্তাফিজরে বল করতে দেখবে। এছাড়া এমিরেটসে যারা আছে এরা তো ভাই প্রয়োজন জীবন চলে যায় যাবে, তবু আজকে আবু জাহেদ স্টেডিয়ামে যাইতে হবে।
মালিক হয়তো বলছে যে তুমি যদি কালকে কন্ট্রাক্টরতে না আসো, কালকে যদি ওই যে ইট গাঁথতে না আসো, বেশিরভাগ তো নির্মাণ শ্রমিক বা খেজুর বাগানের চাকরি এইসব করেন, এই লোকেরা রীতিমতো চাকরি ভিসা মালিক হঠাৎ করে ভিসা বাতিল হয়ে যায়। এইভাবে এদের জীবন কাটে এবং পরিবারে মানে একটা দিনের টাকা স্যাক্রিফাইস করা তাদের জন্য জীবনের কত ঝুঁকিপূর্ণ। আর ওখানে না খেয়ে থেকে তারা পরিবারের টাকা পাঠায় দিচ্ছে, সেইখান থেকে একটা দিন স্যাক্রিফাইস করে তারা গিয়ে মাঠে চিৎকার করে এবং যখন দেখে যে আগের 6 মাস চিৎকার করে রেজাল্ট হচ্ছে কিছু পায়নি, আবারও তারা মাঠে দেয়। এই যে রয়্যালিটি আপনি কোথায় পাবেন? এই যে রয়্যালিটি ইভেন যখন মিডল ইস্টে খেলা হয় না, খেলা হয় অন্য কোথাও, এরা আমার সঙ্গে অনেক প্রবাসী ভাই যোগাযোগ করেন, তাদের গল্প জানান, আমার সবার রিপ্লাই দেওয়া হয় না, একা মানুষ, আবার একটা স্পোর্টস নিয়ে বসে রিপ্লাই দেওয়া খুব কঠিন হয়, কমেন্টের উত্তর দিতে পারি না, ফেসবুক বা ইয়েতে ইনবক্সেরও উত্তর দিতে পারি না, কিন্তু গল্পগুলো তো বুঝতে পারি, গল্পগুলো তো শুনতে পারি। দেখা যায় যে এর মাঝে একদিন জানালেন যে একটা ছাদ ঢালাই করতেছিলেন ওরা, সব কজন আমাদের বাংলাদেশি শ্রোতা, মাঝখানে এখন যেহেতু রেডিওতে খেলা কম শোনায়, ওনরা ইউটিউবে খেলা চালায়, একজনের মোবাইলে খেলা চালায় পুরো সাউন্ড দিয়ে, ওরা সবাই কাজ করতেছে। কাজ কি হয়? কাজ কি করতে পারতেছে? দিন শেষে তো ঠিকই ঠিকাদার এসে বলবে যে তোদের এই কয় ফিট কাজ করার কথা ছিল, করতে পারিস না, আজকে সবার বেতন কাটায়। ওরা ওইটা জেনে শুনে ওই কাজ ফেলে রেখে ওই একটা মোবাইলের দিকে সবাই আছে, ইউটিউবে ওইটা চালায়। তারা বাসাটা এখন খুব বেশি বাংলায় বেশিরভাগ ম্যাচেরই হয় না, তাহলে ওনাদের এটা একটা ক্রাইসিস হয়ে গেছে এই সব কারণে, এই লোকগুলোর কারণে। ওই যে মাঝে একদিন বলছিলাম না যে আর্জেন্টিনার কাছে বাংলাদেশের এই যে কূটনীতিটা, বাংলাদেশের ফুটবল প্রেমটা, এটা পৌঁছে দিচ্ছিলেন আমাদের প্রবাসী দর্শকরা, ওই জিনিসটা সব স্পোর্টসের ক্ষেত্রে সত্যি। তো এরকম একটা জাতি যা দেশে বিদেশে যে কোনো জায়গায়, স্থলে অন্তরিক্ষে সব জায়গায় এরকম চ্যাম্পিয়ন সব দর্শক আছে, সেরকম একটা দেশকে জোনাথন ট্রট যদি চ্যাম্পিয়ন বলে মনে করেন, সে মনে করার মতো বিন্দু মাত্র ভুল নেই। চ্যাম্পিয়ন কি শুধু ট্রফি জিতলে হয় নাকি? চ্যাম্পিয়ন কি শুধু ফাইনাল জিতলে হয় নাকি? এটা আসলে একদমই সত্যি কথা না। জোনাথন ট্রট ইজ রাইট, আমরা তাকে অন্যভাবেও রাইট প্রমাণ করতে চাই, কিন্তু তাদের একটু রেসপন্সিবিলিটি নেওয়ার সময় চলে আসছে। অলরেডি তো 20-25 বছর চলে গেল আমরা ইন্টারন্যাশনাল শুরু করার পরে, দর্শকরা একারা আর কত চ্যাম্পিয়ন করবে? এই ট্রটের ভুল আমরা একারা আর কত ভাঙায় দিব? আপনারা একটু স্টেপ আউট করেন, তাদেরকে আমরা সময় দিচ্ছি, স্টেপ আউট করেন, তারপরে যেদিন ট্রফিটা পাবেন সেদিন আমরা জোনাথন ট্রটকে বলবো যে ট্রট আমরা চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি, ভবিষ্যতেও থাকবো, সঙ্গে এই যে একটা চ্যাম্পিয়নশিপের ট্রফিও পাইছে, এইটার জন্য অপেক্ষায় থাকলাম সেরকম একটা দিনে, তখন না আমরা ট্রটের সঙ্গে যোগাযোগই করে ফেলবো, ট্রটের রেজাল্ট খুঁজে পাওয়া খুব কঠিন হবে না, পেয়ে আমরা তাকে এটা জানাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।